যুদ্ধবিধ্বস্ত গাজার নিরাপত্তায় সেনা পাঠাবে না জর্ডান, কিন্তু কেন, কি বলছে আরবরা, কারা থাকবে ঠিক করতে চায় ইসরায়েল, ক্ষোভ হামাসের। আমেরিকাকে পেছনে ফেলে এশিয়ার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে চীন, গড়ে উঠছে নতুন আঞ্চলিক জোট, ট্রাম্প প্রশাসন কি হারাচ্ছে প্রভাব। চলছে মৃতদের উৎসব, শোক নয় আনন্দ আর উল্লাসে পৃথিবীতে ফিরে এসেছে প্রিয়জনদের বিদেহী আত্মা। কোথায় হচ্ছে এই ভয় দেখানো উৎসব? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের নিরাপত্তা রক্ষার দায়িত্বে কারা থাকবে তা নিয়ে তৈরি হয়েছে চরম জটিলতা। অস্ত্র হাতে গাজা রাস্তায় টহল দিতে হলে কোনো দেশই সেনা পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। তবে জর্ডান ও মিশর ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দিতে প্রস্তুত আছে বলে জানান তিনি। এদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় গাজায় আন্তর্জাতিক বাহিনীতে কোন দেশের সেনারা থাকবে তা ইসরায়েল ঠিক করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে তীব্র ক্ষোভ জানিয়ে হামাস বলছে গাজায় যুদ্ধবিরতি ভাঙতে দেবে না ফিলিস্তিনিরা। প্রশ্ন উঠেছে, আরবরা গাজার নিরাপত্তা না নিলে ভূখণ্ডটি কি আমেরিকা ও পশ্চিমাদের দখলে যাবে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গাজার শাসন ব্যবস্থা নিয়ে হামাস ও ইসরায়েলের পাল্টাপাল্টি অবস্থান আবারও যুদ্ধবিরতি টিকে রাখা নিয়ে শঙ্কা তৈরি করেছে। গাজায় নিজেদের পছন্দ অনুযায়ী বাহিনী গঠন করতে চায় ইসরায়েল। রবিবার মন্ত্রিসভার বৈঠকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও সাফ এমনটি জানিয়েছেন। বৈঠকে নেতানিয়াহু বলেন, কেবল ইসরায়েলই পারে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে। তাই গাজায় বাহিনী মোতায়েনের ক্ষেত্রে ইসরায়েলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত। তবে হামাসও তাদের অবস্থান জানিয়েছে। গাজার শাসন ব্যবস্থা এবং সেনা মোতায়েনের ক্ষেত্রে স্বাধীন ফিলিস্তিন টেকনোক্রেটদের সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া আর কোনো অজুহাতে ইসরায়েলকে যুদ্ধবিরতি ভঙ্গের সুযোগ দেওয়া হবে না বলেও স্পষ্ট করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবের আওতায় গাজায় যে আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে তাই নিয়ে এখনও তোড়জোড় চলছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, গাজায় সেনা মোতায়েনের জন্য প্রস্তুত তারা। মধ্যপ্রাচ্য থেকেও সেনা মোতায়েনের ব্যাপারে সাড়া পাওয়া যাচ্ছে। এর আগে হামাস জানিয়েছে গাজায় শাসন ব্যবস্থার ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত দেবে না। তবে ফিলিস্তিনের স্বাধীন টেকনোক্রেটদের অবশ্যই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী চলছেন উল্টো পথে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু চান না গাজার দায়িত্ব অন্য কারো হাতে যাক। এতে ইসরায়েলের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে। এজন্য যে কোনো উপায়ে গাজায় ইসরায়েলি সিদ্ধান্ত চাপানোর চেষ্টা করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অবস্থান নিয়ে হামাস অনেক বেশি সচেতন। আগে নানা অজুহাতে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। তাই ফিলিস্তিনের সংগঠনটি যে কোনো উপায়ে এবারের যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে চায়। হামাস বলছে, গাজা আবারও ইসরায়েলের দখলে যাক তা চায় না আন্তর্জাতিক সম্প্রদায়। তাই একটি নিরপেক্ষ শাসন ব্যবস্থার চেষ্টা। আর যতদিন গাজায় একটি নিরপেক্ষ শাসন ব্যবস্থা কায়েম হচ্ছে ততদিন হামাস অস্ত্র জমা দেবে না। সংগঠনটি বলছে, যুদ্ধবিরতি টিকে রাখতে এবং গাজায় ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলি বাকি 13 জিম্মির মরদেহ খুব দ্রুত হস্তান্তর করা হবে বলেও জানায় সংগঠনটি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চীনের নেতৃত্বে এক হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের প্রভাবে এই অঞ্চলে দ্রুত কমছে আমেরিকার প্রভাব, বাড়ছে চীনের অর্থনৈতিক দখল। বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি এখন হয়ে উঠছে এশিয়ার ঐক্যের কেন্দ্র। বিশ্লেষকরা বলছেন, মার্কিন নীতি আসিয়ান দেশগুলোকে চীনের দিকে ঠেলে দিয়েছে। জন্ম হচ্ছে নতুন অর্থনৈতিক শক্তি। বেইজিংয়ের প্রভাবে তৈরি হচ্ছে এমন এক আঞ্চলিক জোট যা আগামী দশকে পাল্টে দিতে পারে বৈশ্বিক অর্থনীতির মানচিত্র। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চীনের সঙ্গে হাত মেলাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এই অঞ্চলে ধীরে ধীরে দুর্বল করছে আমেরিকার প্রভাব। একসময় এশিয়ার অর্থনীতি নির্ভর করত ওয়াশিংটনের বাজার ও নীতির উপর, কিন্তু যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সুরক্ষা নীতি, অস্থির শুল্ক আরোপ অনেকাংশেই কাঁপিয়ে দিয়েছে পুরনো সম্পর্কের ভিত। সেই শূন্যস্থান পূরণে জোর কদমে এগিয়ে এসেছে চীন। বেইজিংয়ের নেতৃত্বে গড়ে উঠছে নতুন আঞ্চলিক অর্থনৈতিক জোট। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন বাণিজ্য নীতি আসিয়ান দেশগুলোকে বাধ্য করছে নিজেদের মধ্যে অর্থনৈতিক নেটওয়ার্ক গড়ে তুলতে। সেক্ষেত্রে এশিয়ার আঞ্চলিক পরিমণ্ডলে ট্রাম্পের আমেরিকা কি হারাচ্ছে নিজের জায়গা?
বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে পরিচিত রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে রয়েছে 15টি দেশ, যাদের মধ্যে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোই প্রধান। চীনের সঙ্গে তাদের বাণিজ্যিক সম্পর্ক আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত গভীর হচ্ছে। সদস্য দেশগুলো পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগে একই রকম মনোভাব ধরে রাখতে পারলে দ্রুত বাড়বে জোটের বিস্তৃতি। এটা শুধু সময়ের ব্যাপার। যারা আমাদের সঙ্গে যোগ দেবে তারা যেন একই মনোভাব ও নীতির মধ্যে থাকে, সেজন্য সঠিক কাঠামো নির্ধারণ করতে হবে। বাণিজ্য ও আঞ্চলিক সংহতি বাড়ানোর লক্ষ্য যেন তাদেরও থাকে। এশিয়ার বর্তমান নতুন বাস্তবতায় আগের তুলনায় বাড়ছে আসিয়ান নেতৃত্বের ভূমিকা। যুক্তরাষ্ট্রের অস্থির ট্যারিফ নীতি এসব দেশের জন্য উদ্বেগের কারণ। অন্যদিকে চীন ও আসিয়ান যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে পুরনো বাণিজ্য চুক্তি আধুনিকায়ন করার। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অর্থনৈতিক ভারসাম্য দ্রুত সরে যাচ্ছে এশিয়ার দিকে। একসময় আমেরিকা নেতৃত্ব দিলেও এখন সেই জায়গা দখল করে নিচ্ছে চীন। আসিয়ান এখন সম্পূর্ণভাবে ইউরোপীয় ইউনিয়নকে পেছনে ফেলেছে এবং চীনের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে। ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন যে পরিমাণ ব্যবসা করে, বর্তমানে আসিয়ান চীন সম্মিলিত বাণিজ্যের পরিমাণ তার চেয়েও বেশি। এই ধারা অব্যাহত থাকবে। বিভিন্ন ক্ষেত্র ও কাঠামোগত বিষয়ে বিরোধ থাকলেও আসিয়ান দেশগুলো এখনও আমেরিকাকে পুরোপুরি বাদ দিতে চায় না। তবে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার উপর আগের মতো ভরসা রাখতে পারছে না। আসিয়ান দেশগুলো এখন তাদের সরবরাহ চেইন পুনর্গঠন করছে। এর মাধ্যমে বাণিজ্য যুদ্ধের প্রভাব থেকে কিছুটা সুরক্ষা পাওয়া যায়। এটা স্বল্পমেয়াদী প্রভাব, কিন্তু মধ্যম ও দীর্ঘমেয়াদে এর প্রভাব হলো যুক্তরাষ্ট্র ও সামগ্রিকভাবে পশ্চিমা নেতৃত্বাধীন অর্থনৈতিক ব্যবস্থার উপর যে আস্থা ছিল তা গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র হয়তো ভেবেছিল মার্কিন সুরক্ষা নীতি ওয়াশিংটনকে সবসময় নিরাপদ রাখবে, কিন্তু বাস্তবে সেটাই উল্টো ফল দিচ্ছে। আমেরিকার দেয়া চাপই এখন চীন ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে জন্ম দিচ্ছে নতুন শক্তির ঐক্য। চীনের প্রভাবে পরিচালিত আসিয়ান নির্ভর আঞ্চলিক অর্থনৈতিক জোট আগামী দশকে হয়ে উঠতে পারে বিশ্ব অর্থনীতির অন্যতম কেন্দ্রবিন্দু। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আসন্ন বৈঠকের আগে বাণিজ্য চুক্তির কাঠামোয় ঐকমত্যে পৌঁছেছে দুই দেশ। রবিবার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে পার্শ্ব বৈঠকে দেশ দুইটির অর্থনৈতিক কর্মকর্তারা এই ঐকমত্যে পৌঁছান। আলোচনায় সরাসরি অংশ নেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং ও প্রধান বাণিজ্য আলোচক লি চেংগ্যাং। আলোচনার পর মার্কিন অর্থমন্ত্রী বলেন, শি জিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি ফলপ্রসূ বৈঠক হবে। প্রাথমিক একটি চুক্তির ইঙ্গিত দেন স্কট বেসেন্ট। বলেন, আসন্ন বৈঠকে চীনের আর্থ, খনিজ ও চুম্বক রপ্তানির উপর সম্প্রসারিত নিয়ন্ত্রণ স্থগিত হতে পারে এবং ট্রাম্পের প্রস্তাবিত 100% নতুন শুল্ক আরোপও এড়ানো সম্ভব হবে। এছাড়া ট্রাম্প ও শির মধ্যে আলোচনায় থাকবে সয়াবিন রপ্তানি, বাণিজ্য ভারসাম্য এবং পেন্টালিন সংকট মোকাবেলা। 5 দিনের এশিয়া সফরের শেষ দিন বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় শি জিনপিং এর সঙ্গে মুখোমুখি বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে দুই শীর্ষ দেশের মধ্যে ওই বিষয়ে বাণিজ্য চুক্তির সম্ভাবনা রয়েছে। তুরস্কে শান্তি আলোচনার মধ্যে আফগান সীমান্তের কাছে পাকিস্তানের সেনাবাহিনী ও নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত 30 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 5 জন পাকিস্তানি সেনা আর 25 জন টিটিপি সদস্য। পাক সেনাবাহিনীর দাবি, জঙ্গিদের দুইটি বৃহৎ দল আফগানিস্তান থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দুইটি ভিন্ন স্থান দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করে। ওই সময় পাক বাহিনীর হামলার উত্তর ওয়াজিরিস্তানে 4 আত্মঘাতী বোমা হামলাকারী সহ 15 জন নিহত হয়। এছাড়া কুররাম জেলার ঘাকি এলাকায় আরও 10 জন অনুপ্রবেশকারী নিহত হয়। নিহতদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আফগানিস্তানের তালেবান সরকার হামলার ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে তালেবান সরকার সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। সম্প্রতি প্রতিবেশী দেশ দুইটির মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের পর স্থায়ী যুদ্ধবিরতির জন্য তুরস্কে দ্বিতীয় দফার আলোচনার আয়োজন করা হয়। এর মধ্যেই আফগানিস্তান থেকে এই অনুপ্রবেশের ঘটনা ঘটল। চলছে মৃত ব্যক্তিদের উৎসব। শুনতে ভীতিকর মনে হলেও এটি সত্যি। তবে দুঃখ বা বেদনা নয়, আনন্দ ও উৎসবের সঙ্গে পালিত হয় এই দিনটি। স্থানীয়দের বিশ্বাস, এই দিনে পৃথিবীতে ফিরে আসেন প্রিয়জনদের বিদেহী আত্মা।
প্রতি বছর নভেম্বরের 1 ও 2 তারিখ পালিত হয় দিয়া দে লস মুয়ার্তোস বা মৃতদের দিন। এই দিনে রঙিন মুখোশ, পোশাক আর ফুলে ছেয়ে যায় পুরো দেশ। কোথায় হচ্ছে এই উৎসব? ভিন্ন রকম এই উৎসব নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। অদ্ভুত সব মুখোশ, রঙিন কঙ্কাল, ফুলে ভরা কবর আর হাসি আনন্দে ভরপুর রাস্তা। মৃত্যুকে নিয়ে এমন উল্লাস পৃথিবীর আর কোথাও দেখা যায় না, যেমনটা দেখা যায় মেক্সিকোতে। উৎসবটির নাম দিয়া দে লস মুয়ের্তোস বা বাংলায় মৃতদের দিন। মৃত্যুর শোক নয়, বরং মৃত্যুর পর আত্মার প্রত্যাবর্তনকে উদযাপনই এই উৎসবের আসল উদ্দেশ্য। মেক্সিকোর এই উৎসবের ইতিহাস বহু পুরনো। প্রায় 3000 বছর আগে অ্যাজটেক ও মায়া সভ্যতার সময়কার। সেই সময় মানুষ বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা কখনো পুরোপুরি হারিয়ে যায় না, বরং তারা বছরের একটি নির্দিষ্ট সময়ে জীবিতদের মাঝে ফিরে আসে। ন্যাশনাল জিওগ্রাফিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাজটেকদের কাছে মৃত্যু ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ, এক প্রকার রূপান্তর। তাই মৃত্যুকে ভয় নয়, ভালোবাসা দিয়েই তারা স্বাগত জানাত। বর্তমানে এই উৎসব প্রতি বছর 1 ও 2 নভেম্বর পালিত হয়, ঠিক হ্যালোউইনের পরপর। এই অনুষ্ঠানকে হ্যালোউইনের মেক্সিকান সংস্করণ বলে দাবি করেন কেউ কেউ, কিন্তু সেটা ঠিক বলে মনে করে না অনেকে। বিবিসি ট্রাভেলের মতে, হ্যালোউইন যেখানে ভূত, প্রেত ও ভয়কে কেন্দ্র করে, সেখানে ডে অফ দ্য ডেড হলো ভালোবাসা ও স্মৃতির উৎসব, যেখানে মৃত প্রিয়জনদের আত্মাকে বাড়িতে স্বাগত জানানো হয়, যেন তারা একদিনের জন্য ফিরে এসে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। উৎসবের দিনটিতে মেক্সিকানরা বাড়িতে অফরেন্ডা তৈরি করেন, অর্থাৎ আত্মাদের জন্য একটি বিশেষ বেদি, যেখানে সাজানো থাকে মৃত প্রিয়জনদের ছবি, মোমবাতি, কাগজের ফুল, ধূপ, তাদের প্রিয় খাবার ও পানীয়। সবচেয়ে বিখ্যাত খাবার হলো প্যান দে মুয়ের্তো, বাংলায় যার মানে মৃতদের রুটি। চিনি ও কমলার খোসা মেশানো এক মিষ্টি রুটি, যার উপর মানুষের হাড়ের আকৃতি বানানো থাকে। স্মিথসোনিয়ান ম্যাগাজিনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই খাবারটি প্রতীকীভাবে জীবিতদের ভালোবাসা মৃত আত্মাদের প্রতি নিবেদন হিসেবে ধরা হয়। বাড়িতে অনুষ্ঠানের পাশাপাশি মেক্সিকানদের সমাধিস্থানেও থাকে উৎসবের আমেজ। পরিবারের সদস্যরা ফুল, মোমবাতি আর রঙিন কাগজে সাজিয়ে তোলে প্রিয়জনের সমাধি। সারা রাত চলে গান, নাচ আর স্মৃতিচারণ। কেউ কেউ সেখানে পিকনিকের মতো আয়োজন করে, মৃতদের সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য। দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দিন কবরস্থানগুলোতে যে আনন্দমুখর পরিবেশ তৈরি হয়, তা যেন জীবিত ও মৃতদের সীমারেখা মুছে দেয়। সময় বদলেছে, তবে উৎসবের মর্ম বদলায়নি। আধুনিক মেক্সিকো সিটিতে এখন এই উৎসব এক বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানে রূপ নিয়েছে। 2015 সালে জেমস বন্ডের একটি সিনেমায় একটি কল্পিত ডে অফ দ্য ডেড প্যারেড দেখানো হয়েছিল, যা এতটাই জনপ্রিয় হয় যে মেক্সিকো সরকার পরের বছর থেকেই সত্যিকারের প্যারেড শুরু করে। এখন প্রতি বছর অক্টোবরের শেষ সপ্তাহ থেকেই শহরের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ, মুখে কঙ্কালের রং, হাতে ফুল আর গলায় গিটার। মৃতদের নিয়ে উৎসব হলেও আশ্চর্যের বিষয়, এই আয়োজনে মৃত্যু নিয়ে কোনো ভয় থাকে না, বরং মানুষ বিশ্বাস করে যতদিন তাদের নাম কেউ উচ্চারণ করে, তারা আসলে ততদিনই বেঁচে থাকে। তাই এই দিনে কেউ কাঁদে না, বরং রঙিন ফুল আর হাসিতে ভরে ওঠে দেশ জুড়ে। ন্যাশনাল জিওগ্রাফিকের এক সাক্ষাৎকারে একজন মেক্সিকান নারী বলেছিলেন, আমরা শোক করি না, আমরা উদযাপন করি, কারণ তারা আমাদের ছেড়ে যায়নি, শুধু রূপ বদলেছে। বর্তমানে মেক্সিকোর গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা, এমনকি ইউরোপেও পালিত হচ্ছে দিয়া দে লস মুয়ের্তোস। ইউনেস্কো 2008 সালে এই উৎসবকে ইনটেঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দেয়। দিয়া দে লস মুয়ের্তোস বা ডে অফ দ্য ডেড প্রিয়জনদের প্রতি ভালোবাসা, স্মৃতি, মৃত্যু ও জীবনের এক অদ্ভুত মিশ্রণ। একদিনের জন্য যেন সময় থেমে যায়, আর জীবিত ও মৃতদের মাঝে তৈরি হয় এক অদৃশ্য সেতুবন্ধন, যেখানে ভয় নেই, আছে শুধু রং, আলো, ফুল আর ভালোবাসা। এমন এক উৎসব যেখানে মৃত্যুও জীবনের অংশ হয়ে ওঠে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে ইউরোপ আসার পর জীবন কি খুব সুখের? যারা বিদেশে যেতে চান তারা আধুনিক দাসত্ব আর মানব পাচারের চক্রে কিভাবে পড়ে? রোমানিয়া ও জার্মানিতে পড়তে আসা শিক্ষার্থীরা কেমন আছেন?
এখানে তাদের ভবিষ্যৎ কেমন? ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা কেমন? এসব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন বাংলা ভিশনে। দেশ পেরিয়ে, একটি বাংলা ভিশন ও ডয়চে ভেলে যৌথ প্রযোজনা। পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র বুরেভেস্তনিকের সফল পরীক্ষা চালানোর দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্বের যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা শক্তিশালী দেশগুলোর অস্ত্র প্রতিযোগিতাকে আরও গভীর করে তুলছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ফাঁকি দিতে সক্ষম যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা, চলার পথ পরিবর্তন করে আঘাত হানতে পারবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে, এমনই অনন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিল রাশিয়ার সশস্ত্র বাহিনী। রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালোরি গেরাসিমভ জানিয়েছেন, গত 21 অক্টোবর পরীক্ষার সময় বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার উড়েছিল এবং প্রায় 15 ঘন্টা আকাশে ছিল। মস্কো বলেছে, বর্তমান ও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অপ্রতিরোধ্য তাদের এই পারমাণবিক শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমাহীন এবং চলার পথ পরিবর্তন করে লক্ষ্যে আঘাত হানতে পারে। 26 অক্টোবর ইউক্রেন যুদ্ধে নিয়োজিত জেনারেলদের সঙ্গে এক কমান্ড পয়েন্ট বৈঠকে সামরিক পোশাকে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে তিনি বলেন, এটি এমন এক অনন্য অস্ত্র যা বিশ্বের অন্য কোনো দেশের নেই। পুতিন আরও বলেন, রাশিয়ান বিশেষজ্ঞরা তাকে একবার বলেছিলেন এই অস্ত্রটা বাস্তবে তৈরি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এখন এর সফল পরীক্ষা সম্পন্ন হয়েছে। Испытание крылатой ракеты неограниченной дальности «Буревестник» с ядерной энергетической установкой. গত মাসে ইউক্রেনকে দ্রুত দমন করতে ব্যর্থ হওয়ার জন্য রাশিয়াকে কাগজের বাঘ হিসেবে আখ্যা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষার মাধ্যমে সেই মন্তব্যেরই যেন সমুচিত জবাব দিলেন রুশ প্রেসিডেন্ট। যদিও বিশ্লেষকদের অনেকে মনে করছেন এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা অস্ত্র প্রতিযোগিতাকে আরও গভীর করে তুলছে। I think we are just generally seeing a greater emphasis on nuclear weapons. বিশ্ববাসী একটি গভীর অস্ত্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে। রাশিয়া সীমাহীন পরিসরের ক্ষেপণাস্ত্র এনেছে। এর মূল উদ্দেশ্য হল গোল্ডেন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাজিত করা। এখন যুক্তরাষ্ট্রও এটিকে ধ্বংস করার জন্য নতুন কিছু আনবে। আসলে আমরা পারমাণবিক অস্ত্রের উপর বেশি জোর দিচ্ছি। শক্তিশালী দেশগুলো নিজেদের স্বার্থে পারমাণবিক হুমকির ব্যবহার ক্রমশ বাড়িয়ে তুলছে। আমি আশা করি আমাদের আর কখনো পারমাণবিক যুদ্ধ হবে না। আর যদি তেমনটা হয় তাহলে হয়তো এসব নিয়ে কথা বলার জন্য আমরা কেউই আর পৃথিবীতে থাকব না। রাশিয়ার এই সফল পরীক্ষার মাধ্যমে দেশটির দূরপাল্লার আঘাত ক্ষমতা এবং পারমাণবিক প্রযুক্তির আধুনিকীকরণে আরও এক ধাপ অগ্রগতি হল বলে মনে করছেন বিশ্লেষকরা। বুরেভেস্তনিক রাশিয়ার উন্নত অস্ত্র কর্মসূচির অংশ, যেটিকে ন্যাটো SSC-X9 স্কাইফল নামে চিহ্নিত করেছে। 2019 সালে এই ক্ষেপণাস্ত্রটি প্রথম আলোচনায় আসে। সে বছর এই ক্ষেপণাস্ত্রের এক ব্যর্থ পরীক্ষার পর আর্কটিক অঞ্চলে উদ্ধার অভিযানে প্রাণহানির ঘটনাও ঘটে। যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের সংগঠন ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার কাছে 5,459টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর যুক্তরাষ্ট্রের রয়েছে 5,177টি। বর্তমানে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের মোট পারমাণবিক অস্ত্র ভাণ্ডারের প্রায় 87% মালিকানা রয়েছে। দুই দেশের হাতে থাকা এই পারমাণবিক অস্ত্র ভাণ্ডার পৃথিবীকে কয়েকবার ধ্বংস করার জন্য যথেষ্ট। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে মাত্র আধ ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে মার্কিন বাহিনীর একটি জঙ্গি বিমান ও একটি হেলিকপ্টার। এতে কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করে বিবৃতি দিয়েছে মার্কিন নৌবাহিনী। এমন সময় এই দুর্ঘটনা হলো যখন এশিয়া সফরে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি মোটেই স্বাভাবিক ঘটনা নয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। বিমানবাহী মার্কিন রণতরী USS নিমিৎজের সুনির্দিষ্ট অবস্থান গোপন করে জানানো হয়েছে, স্থানীয় সময় রবিবার দুপুর 2টা 45 মিনিটের দিকে একটি সি হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে।
পরিস্থিতি সামলে না উঠতেই মাত্র ৮ ঘন্টার ব্যবধানে বিধ্বস্ত হয় ওই রণতরীতে থাকা FA-18F সুপার হর্নেট মডেলের একটি যুদ্ধবিমান। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত করা হচ্ছে বলে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছে দ্য US প্যাসিফিক ফ্লিট। জানানো হয়েছে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে দুর্ঘটনায় পড়া বিমানগুলোর পাইলট সহ ৫ আরোহীকে। দ্রুতগতির ট্রেন উদ্ভাবনে নতুন অধ্যায় লিখছে চীন। শিগগিরই বাণিজ্যিকভাবে ঘন্টায় ৪৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেন চালু করছে দেশটি। CR-450 নামের এই ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। অত্যাধুনিক প্রযুক্তি, সাশ্রয়ী ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা নির্ভর এই ট্রেন রেলপথে আনতে যাচ্ছে এক নতুন বিপ্লব। ২০২৬ সালে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে এই প্রকল্প। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। বিশ্বজুড়েই চলছে প্রযুক্তির দৌড়। রেলপথও এর বাইরে নয়, সেখানেও চলছে প্রতিযোগিতা, গতির প্রতিযোগিতা। এরই জেরে এবার চীন এমন এক ট্রেন নামিয়েছে যা ঘন্টায় ছুটতে পারে ৪৫০ কিলোমিটার গতিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেন CR-450 এনেছে চীন। চীনা সংবাদ সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী পরীক্ষা চালানোর জন্য ২০২৪ সালের ২৯ ডিসেম্বর বেজিংয়ের রিং রেলওয়ে ট্র্যাকে প্রথমবারের মতো নামানো হয় CR-450-কে। বর্তমানে পূর্বাঞ্চলের শহর সাংহাই থেকে পশ্চিমাঞ্চলের চেংদু শহরের মধ্যে পরীক্ষামূলকভাবে চলাচল করছে এটি। বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের অনুমোদন পাওয়ার আগে ৬ লক্ষ কিলোমিটার পরীক্ষামূলক চলাচল সম্পন্ন করতে হবে একে। এই ট্রেন তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CRRC কর্পোরেশন লিমিটেড। এর আগে তারাই বানিয়েছিল বিখ্যাত ফুজিং ট্রেন, যার সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ৩৫০ কিলোমিটার। কিন্তু CR-450 সেই গতিসীমা ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত এটি ঘন্টায় ৪৫০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। যদিও বাণিজ্যিক চলাচলের সময় এর গতি নির্ধারিত হবে প্রতি ঘন্টায় ৪০০ কিলোমিটার। পূর্বসূরি CR-400-এর তুলনায় CR-450-র নকশায় পরিবর্তন আনা হয়েছে। এর নাকের অংশ আরও লম্বা ও সরু এবং ছাদের উচ্চতা প্রায় ২০ সেন্টিমিটার কম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে CR-450 শুধু গতির দিক থেকেই বিপ্লব নয়, প্রযুক্তির দিক থেকেও এটি এক বিপ্লব। এর আছে অত্যাধুনিক ট্র্যাকশন পাওয়ার, ডাইনামিক পারফরম্যান্স ও প্যান্টোগ্রাফ সিস্টেম, যা উচ্চ গতিতে চলার সময়ও ট্রেনটিকে রাখে স্থিতিশীল ও নিরাপদ। এতে ব্যবহার করা হয়েছে ওয়াটার কুলড পার্মানেন্ট ম্যাগনেট ট্র্যাকশন সিস্টেম, যা ট্রেনের শক্তি ও দক্ষতা বাড়ায় এবং অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। আরও চমকে দেওয়ার মতো বিষয় হলো, এই ট্রেনে রয়েছে ৪,০০০-এরও বেশি অনবোর্ড মনিটরিং সেন্সর, যা ট্রেনের প্রতিটি গিয়ার, বৈদ্যুতিক সংযোগ, এমনকি আগুন লাগার ঝুঁকিও তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে সক্ষম। নিরাপত্তার পাশাপাশি শব্দ নিয়ন্ত্রণ ও শক্তি সাশ্রয়ের দিক থেকেও এটি বিপ্লব। এর বিশেষ স্ট্রিমলাইন ডিজাইন বাতাসের ঘর্ষণ কমিয়েছে, আর হালকা উপকরণ ট্রেনটির মোট ওজন কমিয়েছে প্রায় ১০% পর্যন্ত। ফলে চাকার সঙ্গে ট্র্যাকের ঘর্ষণ প্রতিরোধ কমে গেছে ২২%। ৭টি নতুন নয়েজ রিডাকশন টেকনোলজি ব্যবহারের ফলে ট্রেনের ভেতরের শব্দ কমেছে প্রায় ২ ডেসিবেল। এর ফলে যাত্রীরা পাবেন আরও নিঃশব্দ ও আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা। এটি বিশ্বের প্রথম হাই স্পিড ট্রেন যেখানে যুক্ত হয়েছে বুদ্ধিমত্তা সম্পন্ন কন্ট্রোল ও মনিটরিং সিস্টেম, চালকের সঙ্গে রিয়েল টাইম যোগাযোগ, স্বয়ংক্রিয় ব্রেক কন্ট্রোল, এমনকি ট্র্যাকের সামনে বিপদ শনাক্ত করার ক্ষমতাও রয়েছে এতে। চীনের কর্মকর্তারা বলছেন, এই ট্রেন রেল প্রযুক্তির এক নতুন মানদণ্ড। আশা করা হচ্ছে ২০২৬ সাল থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে CR-450। এই ট্রেন কি পারবে হাই স্পিড রেল ইতিহাসের গতিপথ বদলে দিতে? বিশ্ব এখন সেদিকেই তাকিয়ে আছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।